গত পর্বে দুইটি পর্বে আমি দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে পরিচিতি। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পরিচিতি শেষ পর্বে। আজকে আমরা দেখব টুলস বারের কাজ। আমরা টুলস বারের যে কাজগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিক্যালি করে পরিবর্তন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্ব যে কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি এনেবল করে দিবেন যেন প্রতিনিয়ত আপনি ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, মেনি থ্যাঙ্কস। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করার পর আপনারা চলে আসবেন এখানে টুলস অপশনে। টুলস অপশনে আসার পরে এখানে অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এরাস পার্সোনাল ডাটা। যদিও গত দুই পর্বেও এই টুলসগুলোর সাথে পরিচয় করে দিয়েছি। তো এখানে প্রথম হচ্ছে অ্যাভেলেবল টুলস। অ্যাভেলেবল টুলস ওপেন করার পর আমরা দেখতে পাবো এখানে হচ্ছে ক্যাটাগরি টেক্সট কনভার্টার। এখানে ক্যাটাগরি টেক্সট কনভার্টার একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে ক্যাটাগরি আর ট্যাগগুলো রয়েছে সেগুলো আমাদের মধ্যে ডিসপ্লে হবে, আমরা ইম্পোর্ট করতে পারবো। তো বেসিক্যালি হচ্ছে যে যদি কারো ব্লগার থেকে থাকে, সেই ব্লগারটি আপনি বর্তমানে চাচ্ছেন আপনার ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করার জন্য, আপনার ব্লগারের যে ট্যাগগুলো রয়েছে, ব্লগারগুলো করতে পারবেন। আর বেসিক্যালি যদি আপনার অন্য কোনো ওয়ার্ডপ্রেস সাইট থেকে থাকে, সে সাইটে যে ক্যাটাগরি আর ট্যাক্সগুলো রয়েছে সেগুলো যদি আপনি কনভার্ট করতে চান, সেটার জন্য আপনাকে এই ক্যাটাগরি অ্যান্ড ট্যাক্স কনভার্টার ইউজ করতে হবে। সেটি করার জন্য প্রথমে আপনাকে এই যে ইনস্টল অপশনে ক্লিক করতে হবে। ইনস্টল অপশনে ক্লিক করার পর এই কনভার্টারটি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এখানে আপনাকে যে আপনার এক্সপোর্ট ফাইলটি রয়েছে সেই এক্সপোর্ট ফাইলটি আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। যেমন এখানে রান ইম্পোর্ট রয়েছে, সেই রান ইম্পোর্টে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এখানে ট্যাগ কনভার্টার ট্যাক্সটি চলে এসেছে। ঠিক আছে, যেহেতু এখানে একটি ট্যাগ রয়েছে, এখানে সিস্টেমটা হচ্ছে যে আপনার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোকে আপনি ট্যাগে পরিণত করে দেবেন। ধরেন আমার কাছে এখানে রয়েছে স্পট। এখন আমি চাচ্ছি স্পোর্ট যখন আমার ট্যাগসগুলো আমি সার্চ করব স্পোর্ট লিখে, সেটাকে আমি ট্যাগ হিসেবে ইউজ করতে চাচ্ছি। তো সেটার জন্য এই ক্যাটাগরিগুলোকে ট্যাগে কনভার্ট করা হয়। তো সেটা করার জন্য এখানে আমার যেমন একটি ডেভেলপভাবে যে ক্যাটাগরিটি থাকে আনক্যাটাগরিজড অপশন রয়েছে, এখানে চেক করে এখানে কনভার্ট ক্যাটাগরিজ টু ট্যাগে ক্লিক করলে কনভার্ট ক্যাটাগরি আনক্যাটাগরিজড কনভার্ট সাকসেসফুলি। সেটা আমরা কোথা থেকে দেখব, সেটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে ট্যাক্স অপশনে। ঠিক আছে, তো ট্যাক্স অপশনে গেলে আমরা এটি দেখতে পাবো। তো ট্যাক্স অপশনটি রয়েছে এখানে দেখেন ফার্স্ট ক্যাটাগরির নিচে রয়েছে ট্যাক্স। এই ট্যাক্সে ক্লিক করার পর দেখেন আনক্যাটাগরিজ একটি ট্যাগ হয়ে গেছে। যদিও আমরা এই ট্যাগটি ক্রিয়েট করি নাই, বাট আমাদের যে ক্যাটাগরিটি রয়েছে সেটি আমরা কনভার্ট করার ফলে এটি হয়ে গেছে। এটি রিনেম করার জন্য এখানে এডিটে ক্লিক করে সেটি রিনেম করতে পারবো। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে ইম্পোর্টে ক্লিক করার পর আপনি এই অপশনটি আবার পেয়ে যাবেন যে এই ব্লগারটি ইউজ করলে আপনার ব্লগার ইম্পোর্ট করতে পারবেন। লাইভ জার্নালিস্ট করলে আপনার প্রত্যেকটি কাজের জন্য, যেমন অন্য ওয়ার্ডপ্রেসের পোস্ট, পেজ, কমেন্ট, কাস্টম ফিল্ডগুলো যদি আপনি ইম্পোর্ট করতে চান, সেটির জন্য আপনাকে এটি ইনস্টল করতে হবে। এরপর রান ইম্পোর্টে ক্লিক করে সেটার সিবিএস ফাইলটি দিয়ে আপনি ইম্পোর্ট করে নেবেন। এরপর রয়েছে এক্সপোর্ট হচ্ছে যে আপনার এই ওয়ার্ডপ্রেসে আপনার যেই ধরনের সাইট হোক না কেন, আপনার এখানে যতগুলো কন্টেন্ট রয়েছে, যতগুলো পোস্ট, পেজ, মিডিয়া, প্রোডাক্ট যাই রয়েছে, আপনি সবগুলো এক্সপোর্ট করে আদার্স ওয়েবসাইটে আপনি সেগুলো ইম্পোর্ট করতে পারবেন। সেটি করার জন্য আপনি যদি চাচ্ছেন সবগুলো করার জন্য আর শুধু চাচ্ছেন আপনার পোস্টগুলো করার জন্য, তাহলে পোস্টে রেখে আপনি অল ক্যাটাগরি হলে অল ক্যাটাগরি, অল অথর হলে অল অথর, আর যদি ডেট বাই ডেট এক্সপোর্ট করতে চান সেটাও পারবেন। আপনি এখানে যদি সব কিছুই চান তাহলে অল কন্টেন্টে দিয়ে ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটি XML ফাইল এখানে সেভ করার জন্য লোকেশন দেখাচ্ছে। তো ফাইলটি আপনি সেভ করে নেবেন। ফাইলটি সেভ করার জন্য আমি ডাউনলোড অপশনে এসে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এইখানে সেই XML ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন এটির মাধ্যমে আমরা আদার্স ওয়েবসাইটে এই ইম্পোর্টের অপশনের মাধ্যমে আমরা এটি ইম্পোর্ট করতে পারবো। এরপরে রয়েছে সাইট হেলথে আমরা যখন ক্লিক করব তখন দেখতে পাবো আমাদের এই সাইটে কোনো ইস্যু রয়েছে কিনা। এখানে কিন্তু আমাদের রেজাল্ট দেখাচ্ছে গুড, তার মানে হচ্ছে কোনো আমাদের এখানে ইস্যু নেই। দ্য সাইট হেলথ চেক শো ক্রিটিক্যাল ইনফরমেশন অ্যাবাউট ইউর ওয়ার্ডপ্রেস, কংগ্রেচুলেশন অ্যান্ড আইটেমস দ্যাট রিকোয়ার্ড ইউর অ্যাটেনশন। এখানে রয়েছে টু রিকোয়ারমেন্ট ইমপ্রুভমেন্ট, মানে দুইটি সমস্যা ছিল যেগুলো আমাদের ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। সেগুলো কি ছিল? ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইন।
এখানে ইনঅ্যাক্টিভ প্লাগইন ছিল দুটো, যেগুলোর মধ্যে আমরা অলরেডি ইনঅ্যাক্টিভ দুইটি অ্যাক্টিভ করে নিয়েছি। যদি ইনঅ্যাক্টিভ থাকতো তাহলে এটাও একটা আমাদের ইস্যু থেকে যেত। তো ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ থিমস, যে ইনঅ্যাক্টিভে যে থিমগুলো রয়েছে আপনারা দেখেন আমাদের এখানে 3টি ইনঅ্যাক্টিভ থিম রয়েছে, সেগুলোর মধ্যে আমাদের 2টি থিম প্রবলেম দেখাচ্ছে যেগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে। তো সেটি সলভ করার জন্য এখানে আপনারা দেখেন অ্যাফারেন্স আছে, অ্যাফারেন্স থেকে থিম অপশন থেকে আমি যখন যাব তখন দেখতে পাবো এখানে 3টি। তো যেহেতু আমার এটি অ্যাক্টিভ করা রয়েছে আমি চাচ্ছি এটি ডিলিট করে দেওয়ার জন্য, ডিলিট অপশনে করে ডিলিট করে দিলাম, এরপর এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট করার শেষে আপনি দেখেন এখানে আমাদের 3টি ইনস্টল দেখাচ্ছে, 2টি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে যখন আমরা এটা রিলোড করব, রিলোড করার পর দেখতে পাবো আমাদের এই প্রবলেমটি ক্রিটিক্যাল ইস্যুটি চলে গেছে। ঠিক আছে, আমাদের এই ক্রিটিক্যাল ইস্যুটি ইমপ্রুভমেন্ট প্রয়োজন ছিল, সেটা আমি ইমপ্রুভমেন্ট করে ফেলছি। আরেকটি প্রবলেম দেখাচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের ইনঅ্যাক্টিভ প্লাগইন অলরেডি হয়তো আমাদের একটি প্লাগইন ইনঅ্যাক্টিভ রয়েছে। দেখি আমরা ইনস্টল প্লাগইনে যখন আসলাম তখন দেখতে পাচ্ছি একটি ইনঅ্যাক্টিভ প্লাগইন রয়েছে, সেটিকে আমরা আপাতত অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করে দেওয়ার পর এখানে আমরা যখন আবার রিলোড করে দিব, দেখেন আমাদের এখন কোনো জিরো ক্রিটিক্যালে কোনো ইস্যু নেই, আর কোনো ইস্যু ইমপ্রুভমেন্ট করতে বলছেও না, আমাদের গ্রেট জব তারা দেখাচ্ছে। এরপর একটা অপশন রয়েছে এক্সপার্ট পার্সোনাল ডাটা। এখানে পার্সোনাল ডাটা বলতে আপনার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে, আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্টের নিচে একটা সাবস্ক্রাইবার বাটন থাকে, যে সার্চ বারের মতো, সেই বাটনের মধ্যে আপনার মেইলটি প্রেস করে যখন সাবস্ক্রাইবে ক্লিক করবে তখন আপনার কাছে এখানে ইউজারটি চলে আসবে। আর যদি ই কমার্স হয়ে থাকে অথবা আদার্স কোনো সাইট হয়ে থাকে তাহলে লগ ইন ইনফরমেশন যদি আপনার ইউজ করে কোনো ইউজার, সেই ডাটাগুলো তার এখানে দেখতে পাবেন। এবার ইরেজ পার্সোনাল ডাটা হচ্ছে আপনার যে ইউজারকে বর্তমানে ডিঅ্যাক্টিভ করে রেখেছেন, যে ইউজারের ডাটাগুলো আপনি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন বা ট্রাসে করে রেখেছেন, সেই ডাটাগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো লাস্টে এখানে আরেকটি অপশন রয়েছে সেটিংস। আমরা এই সেটিংসের কাজটা আজকে দেখার ট্রাই করব। এখানে জেনারেলি অপশন আছে, জেনারেল অপশন। তো এই সাইট টাইটেলটা হচ্ছে ডেমো। দেখেন আমরা যখন এই সাইটটি ভিজিট করব, আমাদের এই টাইটেল বারের ডেমো জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই ডেমো অপশনটি যদি এখান থেকে আমি এই বড় হাতের করে লিখে দিই, দেখেন বড় হাতের করে আমি স্ক্রল ডাউন করে এখানে সেভ চেঞ্জ করে দেওয়ার পর এখানে যখন আমি রিলোড দিব তখন দেখতে পাচ্ছেন ডেমোটি চেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ট্যাগলাইন। তো এখানে ট্যাগলাইনে আমরা যদি লিখে দিচ্ছি টেস্ট ওয়েবসাইট লিখে আমরা যখন এটি স্ক্রল ডাউন করে চেঞ্জ করব, আমাদের এই টাইটেলটিও চেঞ্জ হয়ে যাবে টেস্ট ওয়েবসাইট। প্রথমটি হচ্ছে আপনার টাইটেল, দ্বিতীয়টি হচ্ছে ট্যাগলাইন। ঠিক আছে, আমরা জানি যে ট্যাগলাইন স্ল্যাগলাইনের সবগুলো একই রকম। এরপর রয়েছে ইউআরএলটি। তো আমাদের এটি দেখেন এখানে ভিজিট করলে কিন্তু এখন https দেখাচ্ছে। আমরা চাইলে https এর পরে আমরা এখানে কিন্তু www ডট ইউজ করতে পারি। দেখেন এখানে আমরা যদি www ডট যদি প্রয়োজন হয় আমাদের এখানে সেভ চেঞ্জ করে www ডট ইজ সার্ভার ইফ ইউ কুড নট ফাউন্ড, যাই হোক আমাদের এই সার্ভারে www পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের এটি নিচ্ছে না। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর, এই অ্যাডমিনিস্ট্রেটরে আমরা যে লগ ইন করেছি, যেটি দিয়ে সাইন আপ করেছিলাম, সেটি হচ্ছে এটি। তো এই মেইল টেমটা চাইলে যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারি এবং এটি পারমিশন মেইল আমাদের এই ওয়েবসাইটটি হ্যান্ডেল করবে, এই সাইটটি নোটিফিকেশন করবে। এরপর রয়েছে মেম্বারশিপ। আপনার এখানে যদি প্রত্যেক ব্যক্তি চাইলে আপনার যতগুলো রোল রয়েছে, যেমন এখানে ডিফল্টভাবে রয়েছে কি সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমার অ্যাকাউন্টে অ্যাডমিনিস্ট্রেটর, এবং কি যে সাবস্ক্রাইবার করবে সে হচ্ছে সাবস্ক্রাইবার। এখন আপনি চাচ্ছেন সবাই যেন রেজিস্টার করতে পারে, সেজন্য ইউ ক্যান রেজিস্টারে ক্লিক করবেন। এখন যদি এটা আপনার ই কমার্স সাইট হয় তাহলে অবশ্যই প্রথম হয়তো কাস্টমার থাকবে, না হলে আদার্স অপশনগুলো এখানে শো হবে যখন আপনি ই কমার্সটি ইনস্টল করবে। তো আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো। এটি সাবস্ক্রাইবার রোলে রাখলাম, ইংরেজিতে থাকলো ডেটগুলো। এরপর চলে আসলাম আমরা রাইটিং অপশনে আসার পর এখানে আমাদের মেল সার্ভারটি দেখাচ্ছে। তো মেল সার্ভারটি হচ্ছে যে আমরা যখন আমাদের যে কোম্পানি থেকে আমরা সার্ভার পারচেস করবো সেটার পরে আমরা ওই মেল সার্ভারটি ইউজ করে, যেটাকে ওয়েব সার্ভার বলা হয়, এই সার্ভার ইউজ করে আমরা কাস্টম মেল ইউজ করতে পারবো, যেমন জিমেল, ইয়াহু,
হটমেইল অনেকগুলো রয়েছে। এরকম আমাদের ডোমেইনের পাশে আমরা চাইলে ইনফো, কন্ট্যাক্ট যে কোনো আদার্স নাম ইউজ করে আমরা সেটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো সেই মেল সার্ভারটি আপনি যখন মেলটি জেনারেট করবেন, সেটি জেনারেট করার পর সেটার ফোর্স মেল সার্ভার লগইন পাসওয়ার্ড ইনফরমেশন দিয়ে আপনি এখানে ইউজ করতে পারেন অথবা এটিকে কানেক্ট করাতে পারেন। এরপর আপডেট সার্ভিস, আপনারা এখানে আপডেট সার্ভিসের ইউআরএলটি দিয়ে এটা আপডেট করতে পারেন। এরপর রয়েছে রিডিং অপশন, রিডিং অপশনে ক্লিক করার পর আপনারা এখানে লেটেস্ট পোস্ট, আমি আবারও দেখিয়েছি যে আপনারা বলেছি যে হোম পেজে আপনি কোন পেজটি রাখতে চাচ্ছেন এবং কি পোস্ট পেজ নাকি প্রোডাক্ট পেজটি রাখতে চাচ্ছেন। যখন ই-কমার্স ইনস্টল করবেন অবশ্যই এখানে প্রোডাক্ট অপশনটিও চলে আসবে। আর যদি আর্টিকেল হয়ে থাকে তাহলে আপনার হোম পেজের জন্য কোন পেজটি ক্রিয়েট করেছেন সেই পেজটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, কারণ প্রত্যেকটি পেজ আলাদা আলাদাভাবে আপনি ডিজাইন করতে পারবেন অথবা ক্রিয়েট করতে পারবেন। এরপর রয়েছে ব্লগ ফর শো মোস্ট, আপনার প্রথম যে ইয়েটা রয়েছে আপনার প্রথম হোম পেজে কতটি পোস্ট আপনি শো করতে চাচ্ছেন। চাইলে আপনি 100টি পোস্ট দিলেও এখানে 100টি পোস্ট শো করতে পারে। যে বেসিক্যালি 25 টাকাটা হচ্ছে ভালো যদি আপনার আর্টিকেল পোস্ট হয়। এরপর রয়েছে সাইডেনলি ফিড শো দ্য মোস্ট রিসেন্ট, আপনার রিসেন্টলি যে রিসেন্ট পোস্টগুলো শো করবে কয়টি পোস্ট শো করবে। তো আমি রিসেন্ট পোস্টে দিয়ে দিলাম 5 পোস্ট এবং কি ফর ইচ পোস্ট ইন ফিড ইনক্লুডেড ফুল টেক্সট সামারি, আপনি চাইলে পুরো টেক্সটটি শো করিয়ে দিতে পারেন অথবা সামারিটা যখন আমরা ডেমো দেখব একটি পোস্টের তখন পোস্টের থাম্বলাইন সহ একটি সামারি দেখা যাবে। আর আপনার চাইলে সেটি ফুল টেক্সট দিলে পুরো ফুল টেক্সটে আপনার হোম পেজ এটি শো হয়ে যাবে। এরপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটিতে আপনি চাইলে চেক করে দিতে পারেন, আর না হলে আদারওয়াইজ সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে আরেকটি হচ্ছে ডিসকাশনে আসার পর এখানে চেঞ্জ করার মতো কিছুই নেই। এগুলোর সাথে এর আগে পরিচয় করে দিয়েছি। মিডিয়া এটিও কিন্তু পরিচয় করে দিয়েছে। ফার্মালিংটাই কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। ফার্মালিংটি হচ্ছে আমি এবার দেখিয়ে দিই। এখানে যখন আমি একটা পোস্ট করব, পোস্ট অলরেডি আমাদের একটি পোস্ট রয়েছে, স্যাম্পলে যে পোস্টটা রয়েছে এটি যখন আমরা ওয়েলকাম টু ভিউ করব তখন আমাদের এখানে ইউআরএল দেখাচ্ছে ডেটের পর হচ্ছে টাইটেল, কিন্তু আমরা এখানে যে পার্মালিংকটি রয়েছে সেই পার্মালিংকটি আমরা এমন চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের এটার পরেই টাইটেলটি শো করবে। ঠিক আছে, তো সেটি করার জন্য ফার্স্ট নেম এখানে ক্লিক করে এখানে সেভ চেঞ্জে যখন দিয়ে এখানে আমি যদি রিলোড করি, রিলোড করার পর দেখেন এই ইউআরএলে কোনো পোস্টই পাওয়া যাচ্ছে না। তখন এটা আপনি কেটে দিয়ে আবার পোস্টটি যখন ভিউ করব তখন দেখেন সেম প্রবলেমটি দেখাচ্ছে। তাহলে পার্মালিংকটি কি আমাদের সেভ হচ্ছে না। পোস্ট সেভ চেঞ্জ, আচ্ছা আমাদের ইউআরএলটি এখানে নিচ্ছে না। এই যে দেখেন আমাদের হেলো ওয়ার্ড চলে এসেছে, আমরা রিলোড না দেওয়ার কারণে আমাদের প্রবলেমটা দেখিয়েছে। যখন রিলোড দিয়েছি তখন আমাদের পোস্ট নেমটি দিয়েছে। এই ডোমেনের পরে স্ল্যাশের পরে যেটা আছে এটাকে ট্যাগ বেস বলা হয়। এই যে এখানে রয়েছে ক্যাটাগরি বেস, আপনি যখন ক্যাটাগরি ইউজ করবেন এখানে পোস্টের পরে এটা শেয়ার করেছে, কিন্তু ক্যাটাগরি পোস্টে আপনি যা ইউজ করবেন সেই ক্যাটাগরি ইউআরএলটি এখানে দেখাবে। এবং ট্যাগ বেস আপনার ট্যাগে যখন ক্লিক করবেন সেই ট্যাগে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টে চলে আসবে, কিন্তু সেটার ইউআরএলটি ট্যাগ বেসটি দিয়ে যাবে। সেটা চাইলে আপনি কাস্টম ইউজ করতে পারেন অথবা আপনার এখানে ডেভেলপার যেটা আছে সেটাই ইউজ হবে। এরপর রয়েছে প্রাইভেসি, আবারও প্রাইভেসি দেখার মতো কিছুই নেই। প্রাইভেসিতে রয়েছে আপনার প্রাইভেসি পেজটি, যে প্রাইভেসি পেজটি আপনি এখানে ক্রিয়েট করবেন সেটি দেখার জন্য ধরেন আমি চলে গেলাম আমাদের ceo.wahidmart.com, আমাদের পার্সোনাল ওয়েবসাইটটি রয়েছে। সেই পার্সোনাল ওয়েবসাইটটি যখন আমি ভিজিট করব সেই ভিজিট করার পর কিন্তু আমরা সেখানেও একটি প্রাইভেসি পলিসির একটি অপশন দেখতে পাবো, যে এটাকে একটি পেজ বলা হয়। প্রাইভেসি পেজটি আপনারা প্রত্যেক ওয়েবসাইটের প্রয়োজন, টার্মস এন্ড কন্ডিশন আর গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে সেটি তো মাস্ট। এই পেজে আমার এখানে প্রাইভেসি কোনো ইয়ে নেই, কিন্তু আমাদের যদি এটাতে চলে যায় আমরা এখানে আমরা যদি ট্যাগ ইউজ করি এন্টার করি তাহলে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে, যে ওয়েবসাইটটিতে আমাদের কাঙ্ক্ষিত পোস্টগুলো পাওয়া যায় সেখানে গেলে আমরা পেয়ে যাব, যেহেতু এটি আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটে আসার পর আমরা স্ক্রল ডাউন করে যখন নিচে আসবো এখানে দেখেন গোপনীয়তা নীতি, যেটা ইংরেজি হচ্ছে প্রাইভেসি পলিসি, সেটিতে ক্লিক করার পর আমরা উক্ত পেজটি পেয়ে যাব। এই যে প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি। তো এটা আসার পর এই পেজটি প্রত্যেকটি ইয়েতে থাকতে পারে, যেহেতু আমি এটি বাংলা দিয়ে এই ওয়েবসাইটটা সাজিয়েছি সেহেতু এখানে গোপনীয়তা নীতি এই অপশনটি ব্যবহার করছি। তো সেটি ক্রিয়েট করার পর এখানে এসে আপনার লোকেশনটি দেখে দিয়ে ইউজ দিস পেজে আপনি দিতে পারেন, আর না হলে যদি আপনি চান এখান থেকে একটি পেজ ক্রিয়েট করতে তাহলে এখানে ক্রিয়েট এ নিউ পেজে দিলে আপনার সরাসরি
আপনার পেজ অপশনে চলে যাবে। তো অলরেডি এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে পরিচিতি। ড্যাশবোর্ডের সাথে পরিচিত করার মতো আর তেমন কোনো বিষয় নাই। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে দেখব কিভাবে একটি থিম ইনস্টল করতে হয়, কিভাবে একটি থিম কাস্টমাইজ করতে হয়, কিভাবে আপনি ই-কমার্স ইনস্টল করবেন, ই-কমার্সের যে কাজগুলো রয়েছে সেগুলো দেখবেন। তো পরবর্তী এই ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।